আমার নাম সুমন। আমার স্ত্রী ছিল অপরূপা সুন্দরী এবং বয়সে তরুণী। সে এতটাই আকর্ষণীয় ছিল যে তার রূপ যে কোনো পুরুষকে সহজেই তার প্রতি আকৃষ্ট করত। এই কারণে আমার স্ত্রীর প্রতি আমার মনে সবসময় একটা অজানা আশঙ্কা কাজ করত। আমার ভয় ছিল, যদি সে কখনো আমাকে প্রতারণা করে তাহলে আমার কি হবে। কি কারণে জানি না, এই ভয়টা সারাক্ষণ আমার মনকে তাড়া করে বেড়াত এবং দুর্ভাগ্যবশত একদিন আমার মনের সেই ভয়ানক আশঙ্কাটাই বাস্তবে রূপ নিল। সেদিন আমি আমার নিজের ঘরেই শয্যাশায়ী ছিলাম, আর আমার চোখের সামনেই আমার স্ত্রী তার প্রেমিকের সাথে আপত্তিকর সম্পর্কে লিপ্ত হয়েছিল। সে নির্লজ্জভাবে সেই লোকটির সাথে নিজের আকাঙ্ক্ষা মেটাত এবং তারা একে অপরের কামনা চরিতার্থ করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। আমি তাদের এই কুরুচিপূর্ণ কার্যকলাপ নিজের চোখে দেখেও কোনো প্রতিবাদ করতে পারছিলাম না। আর কেন আমি সবটা দেখেও নির্বাক ছিলাম, সেটাই আমি আপনাদের এই কাহিনীর মাধ্যমে জানাব। আমার জীবনের এই গল্প শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। আমি আমার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতাম এবং তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। তার কোনো কিছু চাওয়ার আগেই আমি তা তার সামনে হাজির করে দিতাম, কিন্তু সে আমার এই ভালোবাসারই সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। প্রতিদিন রাত নামলেই আমার স্ত্রী তার প্রেমিকের সাথে আমারই বিছানায় মিলিত হতো, আর আমি জীবন মৃতের মতো বিছানায় পড়ে থাকতাম। আমার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরত, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। চলুন শুরু করা যাক আমার জীবনের সেই মর্মান্তিক সত্যি ঘটনা। সেদিন আমি আর আমার স্ত্রী একটা অনুষ্ঠানে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমরা তাকে সবসময় খুশি রাখতে কোনো না কোনো উপহার দিয়ে তাকে আনন্দিত করার চেষ্টা করতাম, কিন্তু গত 1 মাস ধরে আমি লক্ষ্য করছিলাম যে আমার স্ত্রী তার মোবাইল ফোনটা আমার কাছ থেকে আড়াল করে রাখত। আমি তার ফোনে হাত দিলেই সে কেমন যেন অস্থির হয়ে উঠত। আমি খেয়াল করেছিলাম যে গত মাসখানেক ধরেই তার আচরণে এই পরিবর্তনগুলো আসছিল। সেদিন আমরা যখন অনুষ্ঠানে যাবার জন্য তৈরি হচ্ছিলাম, তখন আমার স্ত্রীকে দেখে আমি নতুন করে তার প্রেমে পড়ে গিয়েছিলাম, কারণ সে তখন একটি টকটকে লাল রঙের শাড়ি পরেছিল আর তাকে অসাধারণ সুন্দর লাগছিল। তাই আমি নিজের আবেগ সংবরণ করতে না পেরে তাকে ভালোবেসে জড়িয়ে ধরেছিলাম। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি বার্তা আসার শব্দ হলো। ফোনটা হাতে নিয়ে সে খুব ঘাবড়ে গিয়ে বার্তাগুলো দেখতে লাগল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, নীলা, কার বার্তা এসেছে? নীলা অপ্রস্তুত হয়ে ঘাবড়ে গিয়ে উত্তর দিল, আরে তেমন কিছু না, কোম্পানির নম্বর থেকে বারবার বার্তা আসছে। এই বলে সে অজুহাত দেখিয়ে বলল, শোনা, আমি এক্ষুনি অন্য ঘর থেকে আমার জুতোটা নিয়ে আসছি, তুমি তৈরি হতে থাকো। এই বলে সে দ্রুত তার মোবাইল ফোনটা নিয়ে পাশের ঘরে চলে গেল। আমি তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতে লাগলাম আর ভাবতে থাকলাম যে আমি কি অকারণে আমার স্ত্রীকে সন্দেহ করছি, নাকি সত্যিই সে আমার সাথে প্রতারণা করছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না কোনটা সত্যি আর কোনটা আমার মনের ভুল। আমি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মনকে বোঝালাম যে আমার স্ত্রী তো শুধু আমারই, সে কিভাবে আমাকে ঠকাতে পারে। আমি তো তাকে আমার ভালোবাসা দিয়ে আগলে রেখেছি, তাই সে কখনোই আমার সাথে প্রতারণা করতে পারে না। পরক্ষণে আবার মনে হলো, আমার স্ত্রী তো অসম্ভব সুন্দরী, তাই সে আমাকে ঠকালেও ঠকাতে পারে। এইসব ভাবতে ভাবতে আমি দ্রুত তৈরি হয়ে নীলার কাছে নিচের ঘরে গেলাম। সেখানে পৌঁছে আমি যখন ঘরের ভেতরে প্রবেশ করতে যাব, ঠিক তখন ভেতর থেকে দুজন মানুষের কথোপকথনের শব্দ পেলাম। দুজনের কণ্ঠস্বর শুনে আমি দ্রুত ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম এবং দেখলাম ঘরটা সম্পূর্ণ অন্ধকার, আর আমার স্ত্রী বিছানায় বসে তার পায়ের জুতো পরছে। আমি ঘরের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে বেশ উত্তেজিত হয়ে নীলাকে জিজ্ঞেস করলাম, নীলা, তুমি অন্ধকারে কি করছো? আর তোমার সাথে কে ছিল? আমি তো এই ঘর থেকে দুজনের কথা বলার আওয়াজ পেলাম। নীলা তখন মুচকি হেসে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ও শোনা, আমি জুতো খুঁজছিলাম আর আপন মনে কথা বলছিলাম। আমি তখন রেগে যেয়ে স্ত্রীকে বললাম, তুমি অন্ধকারে জুতো খুঁজছিলে? ঘরের আলোটা তো জ্বালাতে পারতে। আমার স্ত্রী তখন বিরক্ত হয়ে তার মোবাইল ফোনটা দেখিয়ে বলল, আমি তো মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জুতোটা খুঁজছিলাম। আমি তখন তাকে বললাম, কিন্তু আমি তো স্পষ্ট দুজনের গলার আওয়াজ পেয়েছি, তার মানে কি আমি মিথ্যে বলছি? আমার স্ত্রী তখন রেগে গিয়ে বলল, আচ্ছা, তোমার যদি আমার ওপর এতই সন্দেহ হয় যে এই ঘরে কেউ আছে, তাহলে তুমি নিজে খুঁজে দেখতে পারো। তুমি সবসময় আমাকে সন্দেহ করো, আমি একজন বিবাহিত নারী হওয়া সত্ত্বেও তুমি কেন আমাকে এভাবে সন্দেহ করো? স্ত্রীর রাগ দেখে আমি তাকে শান্ত করার জন্য ভালোবেসে বললাম, আরে নীলা, তুমি রাগ করছো কেন? আমারই ভুল হয়েছে, আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না। এরপর আমরা দুজনে মিলে সেই অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু কেন জানি না আমার মনের ভেতর থেকে সন্দেহের কাঁটাটা দূর হচ্ছিল না। আমার মন বলছিল যে আমার স্ত্রী আমাকে মিথ্যে কথা বলছে, কিন্তু সেই ঘটনার পর থেকে আমি নীলাকে বুঝতে দিইনি যে আমি তাকে সন্দেহ করি। যদিও আমার সন্দেহ করাটা অস্বাভাবিক ছিল না,
কারণ আমি যতক্ষণ বাড়িতে থাকতাম শারীরিক সমস্যায় আমরা তারই চিকিৎসা নিতাম। আমার বন্ধু আমাকে পরীক্ষা করার পর আমার স্ত্রীকে বলল যে আমি পক্ষাঘাতগ্রস্ত হয়েছি এবং কোমাতে চলে গেছি। সে আরও বলল যে আমার সুস্থ হতে 1 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লেগে যেতে পারে, এমনকি হয়তো আমি কোনোদিনও সুস্থ নাও হতে পারি। এরপর ডাক্তার প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে চলে গেল, আর সেদিনই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। কারণ ডাক্তার চলে যাওয়ার পর আমার স্ত্রী আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছিল। নীলাই যেভাবে পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর আমার সেবা করছিল, তাতে আমি ভাবছিলাম যে আমার স্ত্রী আমাকে কতই না ভালোবাসে, সে আমার কতটা খেয়াল রাখে। আমি যখন এসব ভাবছিলাম ঠিক তখনই সে মোবাইলে কাউকে ফোন করে বলল আমি প্যারালাইজড হয়ে গেছি। সে আরও বলল যে আমার সুস্থ হতে 1 মাস বা 1 বছরও লাগতে পারে, আবার হয়তো আমি 2-1 দিনের মধ্যেও ঠিক হয়ে যেতে পারি। এই কথা বলার পর সে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে আমাদের বাড়িতে আসতে বলল। আমি বুঝতে পারছিলাম না যে আমার স্ত্রী কার সাথে ফোনে কথা বলছে এবং কাকে সে বাড়িতে ডাকছে। প্রথমে আমার মনে হয়েছিল সে হয়তো আমাদের কোনো আত্মীয়ের সাথেই কথা বলছে এবং আমার অসুস্থতার খবর জানাচ্ছে, কিন্তু প্রায় 1 ঘন্টা পর যখন সেই ব্যক্তিটি আমাদের বাড়িতে এলো, তখন তাদের দুজনকে একসাথে দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি তখন চোখ বন্ধ করে শুয়ে থাকার ভান করলাম। তখন আমার ঘরে একজন অপরিচিত যুবক প্রবেশ করল এবং আমার স্ত্রী আমার চোখের সামনেই সেই যুবককে জড়িয়ে ধরে বলতে লাগলো, আকাশ, দেখো না আমার স্বামীর কি অবস্থা হয়েছে, ও তো কোমাতে চলে গেছে, এখন আমাকে মূল্যবান উপহার কে কিনে দেবে? তখন আকাশ নামের সেই যুবকটি আমার স্ত্রীর কোমর চেপে ধরে বলল, ভালোই তো হয়েছে ডার্লিং, এবার থেকে আমি এখানেই থাকবো আর তোমার সাথে সময় কাটাবো। ভালোই হয়েছে তোমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে, সে তো নিজের জ্ঞানই হারিয়ে ফেলেছে, কোমাতে চলে গেছে, তাই তোমার এত চিন্তা করার কি আছে? এবার থেকে আমাদের আর লুকিয়ে দেখা করতে হবে না, আমি এখানেই তোমার সাথে থাকবো, আর আমি তোমাকে মূল্যবান উপহার দিতে না পারলেও এমন ঘনিষ্ঠতা দেব যা পেয়ে তুমি অনেক খুশি হবে। এরপর আমার স্ত্রী সেই আকাশ নামের ছেলেটিকে জড়িয়ে ধরল। নিজের চোখে সবকিছু দেখার পর আমার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছিল। আমার চোখের সামনেই আমার স্ত্রী অন্য একজন পুরুষের সাথে কদর্য সম্পর্কে লিপ্ত ছিল। সেদিন আমার মনের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমার সন্দেহটাই সঠিক ছিল। এতদিন আমি নিজেকেই দোষারোপ করতাম এটা ভেবে যে আমি কিভাবে আমার স্ত্রীকে সন্দেহ করতে পারি, কিন্তু সেদিন নিজের চোখে সবকিছু দেখার পর আমার নিজের ওপরই তীব্র রাগ হচ্ছিল এটা ভেবে যে মনে সন্দেহ থাকা সত্ত্বেও আমি কিভাবে চোখ বন্ধ করে আমার স্ত্রীকে বিশ্বাস করতে পেরেছিলাম। এরপর সেদিন সন্ধ্যায় আমার স্ত্রীর প্রেমিক ও তার এক বোন আমাদের বাড়িতে এলো। আকাশ তার বোনকে নিয়ে আমার বাড়িতে থাকতে এসেছিল। আসলে আকাশ বাইরের ছেলে ছিল, সে একটা ভাড়া বাড়িতে থাকতো এবং আকাশের বোন অনন্যা পড়াশোনার জন্য আমাদের এখানে এসেছিল। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আকাশ তার বোনকে সাথে করে আমার বাড়িতে এসে হাজির হয়েছিল। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার স্ত্রী আমার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিল। আমি তাকে কতটা ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান সে আমাকে প্রতারণা করে দিয়েছিল। আমার স্ত্রী আমাকে এত ভয়ঙ্করভাবে ঠকাবে আমি তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। এরপর থেকে আমার চোখের সামনেই আমার স্ত্রী ও তার প্রেমিক তাদের অবৈধ সম্পর্ক চালিয়ে যেত। একদিন আমার স্ত্রী ও তার প্রেমিক যখন বাথরুমের ভেতরে ছিল, তখন আমি লুকিয়ে তাদের কার্যকলাপ মোবাইলে রেকর্ড করছিলাম। ঠিক তখনই আকাশের বোন অনন্যা আমাকে দেখে ফেলে। তখন আমি অনন্যাকে কিছু বলার আগেই তার মুখ চেপে ধরে দ্রুত আমার ঘরে নিয়ে এলাম। অনন্যা তখন অত্যন্ত অবাক ও ভীত হয়ে আমাকে জিজ্ঞেস করলো, আপনি তো অসুস্থ ছিলেন, তাহলে আপনি কিভাবে হাঁটাচলা করতে পারছেন? আমি তখন বাধ্য হয়ে অনন্যাকে সমস্ত সত্যিটা খুলে বললাম। আমি তাকে জানালাম যে আমার নীলার ওপর আগে থেকেই সন্দেহ ছিল, যার জন্য আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হবার নাটক করেছি, যাতে আমি আমার স্ত্রীর আসল রূপটা জানতে পারি। তারপর আমি অনন্যাকে সবকিছু সত্যি বলে দেওয়ার পর তার সামনে হাত জোর করে বললাম, অনন্যা, দয়া করেই সত্যিটা তুমি এখন কাউকে বলো না। অনন্যা তখন কিছুটা শান্ত হয়ে আমার কাছে এসে বলল, আপনি যখন জেনেই গেছেন যে আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছে, তাহলে আপনি তাকে তালাক দিচ্ছেন না কেন? আমি তখন অনন্যাকে বললাম, আমি ওদের দুজনকে উচিত শিক্ষা দিতে চাই, আর সেই কারণেই আমি তাদের দুজনের একসাথে থাকার ভিডিও প্রমাণ হিসেবে সংগ্রহ করছি। আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতাম ও বিশ্বাস করতাম, কিন্তু এখন বুঝতে পারছি সেই শুরু থেকেই আমাকে প্রতারণা করে এসেছে।
এই কথাগুলো বলতে বলতে আমি যখন কেঁদে ফেলি তখন অনন্যা আমাকে জড়িয়ে ধরেছিল। সে আমার পিঠে হাত বুলিয়ে বলেছিল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই লড়াইয়ে আমি আপনার সাথে আছি এবং আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আপনাকে সাহায্য করব। সেদিন আমি অনন্যাকে এও বলেছিলাম যে আমি কোমায় থাকার যে নাটক করেছি তাতে আমার ডাক্তার বন্ধুও আমাকে সঙ্গ দিয়েছিল। সে যেহেতু ডাক্তার, তাই আমি তাকে আমার এই লড়াইয়ে সাহায্য করতে বলেছিলাম এবং আমার ডাক্তার বন্ধুকে আমি সব কিছু খুলে বলেছিলাম। সেদিনের পর থেকে অনন্যা আমাকে অনেক সাহায্য করত। অনন্যা ছিল আকাশের দুঃসম্পর্কের বোন, তার নিজের বোন ছিল না। আমার স্ত্রী ও তার প্রেমিকের মধ্যে যা যা কথা হতো সেই সমস্ত কথা অনন্যা আমাকে এসে জানিয়ে দিত। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পর আমার স্ত্রীর প্রেমিক আকাশ আমাকে হত্যা করার পরিকল্পনা করে। এই কথাটা আমি নিজের কানেই শুনেছিলাম। তারা দুজন মিলে আমাকে হত্যা করার যে ষড়যন্ত্র করছে সেই বিষয়ে অনন্যা কিছুই জানত না এবং আমি অনন্যাকে এই ব্যাপারে কিছুই বলিনি। আমার স্ত্রী তার প্রেমিক আকাশকে বলেছিল যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি নাকি তার নামে হয়ে যাবে। তাই আমার স্ত্রী তার প্রেমিকের সাথে মিলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও আমার স্ত্রী প্রথমে আমাকে হত্যা করতে রাজি ছিল না, কিন্তু আমাকে শেষ করার জন্য আকাশ একটি বিষাক্ত ইনজেকশন নিয়ে এসেছিল, যেটা আমার শরীরে প্রবেশ করিয়ে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল তারা। আমার স্ত্রী প্রথমে এই পরিকল্পনায় রাজি না হলেও তার প্রেমিক যখন তাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়, তখন সেই হুমকির ভয়ে আমার স্ত্রী আমাকে হত্যা করতে রাজি হয়ে যায়। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার স্ত্রী, যাকে আমি এতটা ভালোবেসেছিলাম, সে একজন পরপুরুষের জন্য আমাকে হত্যা করার কথা ভাবতে পারে। তারপর সেদিন আমার স্ত্রী যখন বাথরুমে স্নান করছিল, তখন তার প্রেমিক আকাশ তার বোনকে বলল বাজারে গিয়ে তার জন্য ওষুধ নিয়ে আসতে, কারণ তার শরীর খারাপ লাগছে। অনন্যা তখন আকাশকে বলল, তুমি তো নিজে গিয়ে ওষুধটা নিয়ে আসতে পারো। আকাশ তখন অনন্যাকে বলল, আমার ভীষণ শরীর খারাপ লাগছে রে, এই জন্যই তো তোকে আনতে বলছি। এরপর অনন্যা তার দাদার কথা মতো বাজারে ওষুধ কিনতে চলে যায়। তারপর আকাশ বিছানায় গিয়ে বসেছিল। আমি তখন চুপচাপ ঘরের ভেতরে ঢুকে আকাশকে অজ্ঞান করে দিই, যা কেউ জানতে পারেনি। অজ্ঞান করার পর আমি তার পোশাক পরে নিই এবং আকাশকে আমার ঘরে নিয়ে গিয়ে আমার বিছানা আমারই মতো করে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে তাকে শুইয়ে দিলাম, যাতে আমার স্ত্রী এটাই ভাবে যে ওই বিছানায় আমি শুয়ে আছি। আকাশকে ভালো করে চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে আমার স্ত্রীর কোনোভাবেই সন্দেহ না হয় যে সেখানে তার প্রেমিককে আমি শুইয়ে রেখেছি, কারণ তারা তো কেউই জানত না যে আমি সম্পূর্ণ সুস্থ। তারপর আমি ঘরের বাইরে একটি কোণায় লুকিয়ে রইলাম। এরপর আমার স্ত্রী তার প্রেমিকের কথা মতো আমার ঘরের ভেতরে এসে আমাকে মনে করে তার প্রেমিকের পায়ে সেই বিষাক্ত ইঞ্জেকশনটা প্রয়োগ করে দেয়। আমার স্ত্রী ভেবেছিল ওখানে আমি শুয়ে আছি। সে তো কিছুই জানত না যে আমি এই সমস্ত নাটক করেছি। তারপর সে ঘর থেকে বেরিয়ে তার প্রেমিকের কাছে যায় এবং আমি ঘরের বাইরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিলাম, যে কিভাবে নীলা বিষ দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, যেখানে আসলে তার প্রেমিক শুয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তার প্রেমিকই ছিল। এজন্যই হয়তো বলে, অন্যের জন্য মৃত্যুর গর্ত খুঁড়তে গেলে সেই গর্তে একদিন নিজেকেই পড়তে হয়। ওদিকে আমার স্ত্রী ঘর থেকে বেরোনোর আগেই কিন্তু আমি তার প্রেমিকের জায়গায় ঘরের ভেতরে এসে বসেছিলাম। তারপর আমার স্ত্রী পেছন দিক থেকে এসে আমাকে তার প্রেমিক মনে করে জড়িয়ে ধরে বলল, আকাশ, আমি আমার স্বামীকে শেষ করে দিয়েছি, দেখো আমার হাত কাঁপছে, আমার খুব ভয় করছে। তারপর আমি যখন পেছন ফিরে তাকালাম, তখন আমার স্ত্রী আমাকে দেখা মাত্রই প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। সে নিজের মুখে হাত দিয়ে বলল, তুমি তুমি এখানে কিভাবে এলে? আমি তখন আমার স্ত্রীর গালে সজোরে একটা চড় মেরে বললাম, নির্লজ্জ নারী, তুই আমার জন্য কবর খুঁড়েছিলিস, আর দেখ সেই কবরে আজ তোর প্রেমিকই শায়িত। তুই নিজের হাতে তোর প্রেমিককে হত্যা করেছিস। নীলা তখন দ্রুত ছুটে আমার ঘরে গেল। তারপর আমার ঘরে গিয়ে বিছানার চাদর সরিয়ে দেখল যে ওই বিছানায় তার প্রেমিক জ্ঞানহারা অবস্থায় পড়ে আছে। ততক্ষণে কিন্তু তার প্রেমিক মারা গেছে। তার প্রেমিককে ওই অবস্থায় দেখে নীলা হাউ মাউ করে কাঁদতে শুরু করল, কিন্তু আমার জন্য তার বিন্দুমাত্র দুঃখ বা অনুশোচনা ছিল না। এরপর আমি পুলিশকে ফোন করেছিলাম এবং সমস্ত ভিডিও প্রমাণ হিসেবে দেখিয়েছিলাম। শাস্তি হিসেবে আমার স্ত্রীর এখন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই জন্যই বলা হয়, সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো অস্বাভাবিক কিছু করার আগে 10 বার ভাবা উচিত। একজন মানুষকে ঠকিয়ে কেউ কখনোই সুখী হতে পারে না।
আমি আমার স্ত্রীকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারিনি। আর ঠিক সেই কারণেই আমি তার আসল রূপটা দেখতে পেয়েছিলাম। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাস করা উচিত নয়। ওই ঘটনার পর আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম, কিন্তু অনন্যা আমার পাশে ছিল। সে আমাকে এই গভীর দুঃখ থেকে বেরিয়ে আসতে অনেক সাহায্য করেছিল। সে আমাকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু আমি তাকে বন্ধুর চোখেই দেখতাম। আমার মনে তার জন্য কেবল বন্ধুত্বেরই স্থান ছিল। এখন সে আমার প্রত্যেকটি ভালো মন্দ সময় আমার পাশেই থাকে। আমার স্ত্রী তার কৃতকর্মের উচিত শাস্তি পেয়েছে। বন্ধুরা, আজকের কাহিনীটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।